গল্প হয়তো হ্যাঁ নয়তো না। লেখিকা উম্মে হাবিবা। ভোরবেলা পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল হিয়ার। পিট পিট করে চোখ মেলে দেখালো সে। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠতে না উঠতেই দরজায় কড়া নেড়ে কেউ ডেকে উঠল হিয়াকে। কি রে, আর কত ঘুমবি? উঠো এবার, শপিং এ যেতে হবে তো নাকি? বেলা 10টা বেজে গেল। সবসময় তোর জন্যই লেট হয়, এবারও তোর জন্য বকা শুনতে হবে আমাদের। খুব তো বললি কাল রাতে যে সুমি ফুপ্পি দেখ, কাল আমি ভোরবেলা ঘুম থেকে উঠবো, আমাকে রেখে শপিং এ যেও না জানো। তো এবার কি হলো? আমি তো জানতামই যে তুই পারবি না। শুধু শুধু বাজে বকিস, সেই আমাকেই এখন আসতে হলো তোকে ঘুম থেকে তুলতে। সুমি ফুপ্পির কথা শেষ না হতেই হিয়া দরজা খুলে বেরিয়ে এলো। উফ, আমি তো দরজা খুলতেই যাচ্ছিলাম, এই কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় তুমি কয়েক কথা বলে ফেলেছো। একসাথে এত কথা কি করে বলো তুমি সুমি ফুপ্পি? তোমার মুখ ব্যথা হয় না? আর এমন ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? আমাকে কি আর একটু বেশি সুন্দর লাগছে? অবশ্য সেটা সবসময়ই লাগে, তোমাদের চোখে পড়ে না তাই। শেষের কথাটা হিয়া একটু ঢং করেই বলল। হিয়া, তুই এতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আবার স্বপ্নে দেখছি না তো? যে মেয়ে বেলা 10টার আগে ঘুম থেকে উঠে না, সে আজ ভোর 6:00টায় ঘুম থেকে উঠে গেছে। আমায় একটা চিমটি কাট কেউ। সুমির বলতে দেরি হলে হিয়ার চিমটি কাটতে দেরি হয়নি। আউচ! এত জোরে কেউ চিমটি কাটে? হুমম। তাহলে তুমি বলো, এখন বাজে ভোর 6টা, সেটাকে তুমি বেলা 10টা বানিয়ে দিয়েছ। বাহ, কি প্রতিভা! কে আছিস, ওকে একটা বিস্কুট দে। না থুক্কু, নোবেল দে। হ্যাঁ সেই। তোর মতো কুম্ভকর্ণের ঘুম ভাঙানো কম কথা নাকি? আমাকে নোবেল দেওয়াই উচিত। বাড়িতে ডাকাতে এসে তোকে তুলে নিয়ে গেলেও তোর ঘুম ভাঙে না, আবার বড় বড় কথা বলিস। সুমি ফুপ্পি, তুমি কিন্তু বেশি বেশি বকছো। আমি মোটেও আমার না। হা, সে আমার জানা আছে। কি রে, তোরা এখানে ঝগড়া শুরু করে দিয়েছিস? সুমি, তোকে পাঠালাম হিয়াকে ডাকতে, আর তুই এসে ঝগড়া বাঁধিয়েছিস। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ব্রেকফাস্ট করিয়ে বেরোতে হবে আমাদের। রুমি ফুপ্পি তাড়া দিয়ে বলল। আমরা আর কেউ কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেলাম। কিচেনে রেবেকা বানু মানে হিয়ার আম্মু আর সালেহা বেগম মানে হিয়ার চাচি রান্না করছে। আর বড় ফুপ্পি রাজিয়া তাদেরকে রান্নায় সাহায্য করছে। হিয়াদের পরিবারকে যৌথ পরিবার বলা যায়। মাহবুব আলমের 2 ছেলে মেয়ে, হিয়া আর মাহি। মাহি বড়, হিয়া ছোট। হিয়ার চাচা রাজীব ইসলামের 2 ছেলে, রাফি আর রাহি। রাফি এবার ক্লাস 8-এ পড়ে আর রাহি ক্লাস 1-এ। হিয়ার 3 ফুপ্পি, বড় ফুপ্পি রাজিয়া, মেজো ফুপ্পি রুমি আর ছোট ফুপ্পি সুরিমি। সুমি ফুপ্পি ছাড়া বাকি দুজনের বিয়ে হয়ে গেছে। রাজিয়া ফুপ্পির 7 বছরের ছেলে আছে, নাম রোহান। আর রুমি ফুপ্পির 3 বছরের মেয়ে জিয়া, ভীষণ কিউট। আর বাকি রইল সুমি ফুপ্পির কথা। হিয়ার থেকে গুণে গেতে 8 বছরের বড়, তবুও ওদের দেখে মনে হয় যেন 2 বান্ধবী, সারাদিন ঝগড়া খুনসুটি লেগে আছে। তবে হিয়া তার সুরিমি ফুপ্পিকে যেমন ভালোবাসে, সুরিমি ফুপ্পিও হিয়াকে ততখানিই ভালোবাসে। হিয়ার সবচেয়ে আধুনিক এক বান্ধবী আছে, তিনি হলেন হিয়ার দাদি। তিনি আর 5-10টা দাদির মতো নন। অনেক স্মার্ট। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তিনিও স্মার্টফোন ইউজ করা শিখেছে। আর রইল হিয়ার দাদা ভাই, তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, যথেষ্ট বুদ্ধিমান তিনি। হিয়া যেন তার চোখের মণি। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। বড়রা বিয়ের ডেকোরেশন নিয়ে কথাবার্তা বলছে, আর ছোটরা শপিং এ কি কিনবে সেই নিয়ে কথা বলছে। আসলে বিয়েটা মাহি ভাইয়ার। মাহি ভাইয়ের পড়াশোনা অনেক আগেই শেষ, চাকরিতে জয়েন করেছে। তবে এত তাড়াতাড়ি বিয়েটা করতে চায়নি, কারণ এখনো সুমি ফুপ্পির বিয়ে হয়নি, তাই মাহি ভাই এখনই বিয়েটা করতে চাচ্ছিল না। কিন্তু দাদা ভাই চায় এই বিয়েটা হোক, তার ইচ্ছে নাত বউ দেখে যাবে সে। তাই কেউ আর আপত্তি করেনি। এ বাড়িতে দাদা ভাই এর কথাই শেষ কথা। কাল মাহি ভাইয়ের গায়ে হলুদ, তাই আজকেই সবাই শপিং করতে যাবে। সকাল সকালে যেতে হবে, কারণ বেলা বাড়ার সাথে সাথে বাড়িতে মেহমানদের আনাগোনা শুরু হবে। গাড়ি চলতে শুরু করেছে শপিং মলের উদ্দেশ্যে। আজ বোধহয় রোদের উত্তাপটা একটু বেশি। কথাটা বলে কপালে জমতে থাকা ঘাম মুছে নিচ্ছিলাম, হঠাৎ করে সুমি ফুপ্পি বলে উঠল।
কারণ আজ রোদ্দুর আসছে। কথাটা শুনে থমকে গেলাম। তীব্র গরমের মধ্যে সমস্ত শরীর জুড়ে যেন শীতল হাওয়া বয়ে গেল। মনে হচ্ছে কত যুগ পরে যেন রোদ্দুর নামটা শুনলাম। রোদ্দুর, এই নামটার সাথে না চাইতে জড়িয়ে আছি। যাকে দেখলে ভয়, ভালো লাগা, আনন্দের মিশ্র অনুভূতি হয়। সে অন্যরকম এক অনুভূতি যার সম্মুখীন আমি আগে কখনো হইনি। জানি না এরকম অনুভূতি কখনো কারো হয়েছে কিনা। তবে এটাই কি ভালোবাসার অনুভূতি নাকি অন্য কিছু আমি জানি না। হয়তো এটাই ভালোবাসার অনুভূতি। হয়তো হ্যাঁ, নয়তো না। আমি আজও জানি না আমি তাকে আদৌ ভালোবাসি কিনা। যদি ভালো নেই বাসি তবে কেনই বা। রোদ্দুর নামটা শুনলে বুকের ভেতর এমন ঝড় ওঠে। হঠাৎ সুমি ফুপ্পির ডেকে বাস্তবে ফিরে আসলাম। কি রে, কি হলো? রোদ্দুরের আসার কথা শুনে এমন থম মেরে গেলি কেন? কিছু বলছিস না যে? সুমি ফুপ্পি বলছিলাম কি যে রিয়াজ আঙ্কেল আর রেহনুমা আন্টি ওনারা আসবেন না? অবশ্যই আসবে। রোদ্দুরও আসবে। শুনেছি, বলেছ একবার। বাইরের দিকে মুখ করে বলল হিয়া। ছেলেটা কতদিন পর আসছে আমাদের বাড়ি, সেই 5 বছর আগে দেখেছিলাম। কথা ঘোরানোর জন্য হিয়া বলে উঠল, তুমি কোন রঙের শাড়ি কিনতে চাচ্ছিলে যেন? সে না হয় পরে চুজ করা যাবে, জানিস রোদ্দুরের কিন্তু ডাক্তারি পড়া কমপ্লিট। তাতে আমার কি? তোর কি মানে? খুশি হসনি? আচ্ছা এসব কথা ছাড়ো, আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে? এরকম একটু আধটু কথা বলতে বলতে হিয়াদের গাড়ি শপিং মলের সামনে এসে থামল। ওদিকে রোদ্দুররা হিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ 5 বছর পর রোদ্দুর হিয়ার সম্মুখীন হবে। হিয়াকে দেখার জন্য রোদ্দুরের মন ছটফট করছে। কতদিন পর সে আজ তার প্রিয়সীকে দেখবে। পথ যেন শেষ হতেই চাইছে না। রিয়াজ ইসলাম আর রেহনুমা বেগমের একমাত্র ছেলে রোদ্দুর ইসলাম রিয়ান। রিয়াজ ইসলাম মাহবুব আলম মানে হিয়ার আব্বুর ছোটবেলার বন্ধু। শপিং মলে সবাই কেনাকাটায় ব্যস্ত থাকলেও হিয়ার কোনো কিছুতে খেয়াল নেই। রোদ্দুরকে নিয়ে ভাবছে সে, তার মনও যে ছটফট করছে রোদ্দুরকে দেখার অপেক্ষায়। দু চোখ যেন ভীষণ পিপাসার্ত প্রিয় মানুষকে দেখার অপেক্ষায়। মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি বয়ে যাচ্ছে, কিছুটা আনন্দ কিছুটা বিস্ময়। না চাইতেও ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠছে, তবে মন বলছে অন্য কিছু। এত খুশি হস না রে মন। আবার কখন কি কারণে না জানি হয় মন কেমন। ভর দুপুরে রোদের মাঝে ঘেমে নিয়ে এক হয়ে গেছে রোদ্দুর। পরনে মেরুন রঙের শার্টটা ঘামে ভিজে চুপসে আছে। তবুও তার মুখে এক অদ্ভুত রকমের হাসি, যে হাসির মানে বোঝার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই। এই মুহূর্তে তার সামনে তার প্রেয়সী, অর্ধাঙ্গিনী বা পাজরের অধিকারিণী দাঁড়িয়ে আছে। মেয়েটা আর কে নয়, হিয়া। হিয়া রোদ্দুরের এমন গভীর চাহনিতে ঠিকমতো চোখ তুলে তাকাতে পারছে না, তার দৃষ্টি নিচের দিকে। হিয়ার ইচ্ছে করছে এক ছুটে সেখান থেকে চলে আসতে, কিন্তু বাড়ির বড়রা সেখানে উপস্থিত তাই কিছু করতে পারছে না। হিয়া এখন পর্যন্ত রোদ্দুরকে ঠিকমতো দেখার সুযোগ পায়নি, কেননা আসার পর থেকে রোদ্দুর হিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যা হিয়া নিচের দিকে তাকিয়ে থেকেও বুঝতে পারছে। রোদ্দুরের এমন গভীর চাহনি হিয়াকে অস্বস্তিতে ফেলছে। এমন গভীর সেই চাহনি যাতে মিশে আছে পবিত্রতা, না বলা হাজারো আকুলতা, অভিমান, ভালোবাসা। যেন 1000 বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে সেই চোখ জোড়া। হঠাৎ দাদা ভাইয়ের কথায় রোদ্দুরের ধ্যান ভাঙিয়ে। রোদ্দুর, দাদুভাই তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না দাদুভাই, কোনো সমস্যা হয়নি। তা তোমার শরীর ঠিক আছে তো দাদুভাই? এই বুড়োটার কথা তো ভুলেই গিয়েছ। এই 5টা বছরের মধ্যে একটা দিনও কি আসা যেত না এই বুড়োটার কাছে? খানিকটা অভিমানী সুরে কথাটা বলল দাদাভাই। সরি দাদুভাই, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। বাম হাত দিয়ে এক কান ধরে কথাটা বলল রোদ্দুর। এই তো আমি চলে এসেছি এখন, আর সহজে যাচ্ছি না। তোমরা তাড়িয়ে দিতে চাইলে যাব না আর। শেষের কথাটা হিয়ার দিকে তাকিয়ে বলল। ডক্টর রডার ইসলাম রিয়ান যখন চলে এসেছে তখন আর আমার শরীর খারাপ হতে পারে নাকি? দাদ ভাইয়ের কথা শেষ হতে না হতেই হিয়ার দাদি এক প্রকার ছুটে আসতে আসতে বলল, কই কই আমার নাচ জামাই কই? রোদ্দুর, দাদুভাই এসেছে, তোরা আমাকে দেখিসনি কেন? দাদি এসে রোদ্দুরকে জড়িয়ে ধরে বলল,
কেমন আছিস দাদু ভাই? আমি আমার দাদি আপ্পিকে দেখে ভালো না থেকে থাকতে পারি। মুচকি হেসে বলল, রোদ্দুরের স্পেশাল ডাক দাদি আপ্পি। হ্যাঁ সেই। আমাকে দেখে নাকি অন্য কাউকে দেখে আমি কি বুঝি না সেটা। মুচকি হেসে বলল। দাদির কথা শুনে রোদ্দুর কিছু বলল না, উত্তরে শুধু লেজক হাসলো। তারপর সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ল, কারণ সময় খুবই কম। আগামীকাল গায়ে হলুদ। বিকেল বেলা বাড়ি জুড়ে বেশ রমরমা ভাব, সব আত্মীয় স্বজনেরা প্রায় এসে গেছে। আমার নানু বাড়ির আত্মীয়রা এখনো এসে পৌঁছয়নি, তবে যখন তখন চলে আসবে। ছাদে যাচ্ছিলাম ফুলতে পানি দেবো বলে, কিন্তু সেখানে গিয়ে যে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনোই যেতাম না। বর্তমানে আমি রোদ্দুরের সামনে দাঁড়িয়ে আছি, আর রোদ্দুর ফুলতে পানি দিচ্ছে আর আর চোখে বারবার তাকাচ্ছে আমার দিকে। ছাদে গিয়ে দেখি রোদ্দুর সেখানে আগে থেকেই উপস্থিত। তাকে দেখে চলে আসতে নিলে রোদ্দুর আমাকে থামিয়ে দিয়ে বলে, চলে যাচ্ছ কেন? আসলে গাছে পানি দিতে আসছিলাম। ওহ, এই ব্যাপার। আমি দিচ্ছি। না থাক, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দিচ্ছি। প্রতিদিন তো তুমি দাও, ইয়ার না হয় আমি দিলাম। এরপর আবারও চলে আসার জন্য পা বাড়াতে যাবো, তার আগেই রোদ্দুরের স্থির কণ্ঠে থেমে গেলাম। মুহূর্তের মধ্যেই মনে হয় কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। যেও না প্লিজ। কেন? আমি বলছি তাই। আমি এদিকে তোমার গলার আওয়াজ শুনবো বলে অস্থির হয়ে আছি, আর তুমি কিনা আমার থেকে সবসময় পালিয়ে বেড়াচ্ছ। কি হলো? কিছু বলছো না যে? আসলে আমি আসলে তুমি শুনছি তো বলো। আমি কি বলবো বুঝতে পারছি না। নিচের দিকে তাকিয়ে হাত কুচলাচ্ছি, ঠিক এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, কি রে ভেবলি, কার সাথে কথা কইছ? ভেবলি ডাকটা শুনে বুঝতে পারলাম এটা আমার একমাত্র খালাতো ভাই ঈশান ভাইয়া। কারণ মাহি ভাইয়া আর ঈশান ভাইয়া আমার ভেবলি বলে ডাকে। আমি পিছু ঘুরতেই ঈশান ভাইয়ের চোখ পড়ল রোদ্দুরের দিকে। আর ওরে জিজু, কেমন আছেন? কতদিন পর দেখছি আপনাকে। ঈশান ভাইয়া, এই তো ভালো। তোমার কি খবর? রোদ্দুর, শালা আসার আর সময় পেলি না। মনে মনে বলল রোদ্দুর। একদম ফার্স্ট ক্লাস ঈশান ভাইয়া। ঈশান ভাইয়া আর রোদ্দুর কথা বলছে, এই সুযোগে আমি নিচে চলে আসলাম। যাক বাবা, বাঁচা গেল। সন্ধ্যায় বাড়ির উঠোনে সব মহিলারা পেঁয়াজ রসুন ছিলছে আর গল্পগুজব করছে। বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আর আমরা ছোটরা সবাই পাশেই মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছি। আমি, মাহি ভাইয়া, ঈশান ভাইয়া, রাফি, রাহি, সুমি ফুপ্পি, পুচকি জিয়াও আছে আর রোদ্দুর, সবাই গোল হয়ে বসে গল্প গুজব করছে। আর আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হলো বিকেলের পর থেকে যতবার রোদ্দুরের সাথে দেখা হয়েছে ততবার রোদ্দুর আমায় ইগনোর করেছে। এখন সবার সাথে হেসে হেসে কথা বলছে, কিন্তু আমার দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। ব্যাপারটাতে কেন জানি খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি তো তার সেই গভীর চাহনিতে অস্বস্তি বোধ করি, তাহলে এখন কেন খারাপ লাগছে? তবে কি আমি তার মায় নিজেকে জড়িয়ে ফেলেছি? হয়তো হ্যাঁ, সত্যি তার মা পড়ে গেছি, আর সেই চোখজোড়াতে নিজেকে হারিয়ে ফেলেছি। নয়তো না, আমার মনের ভুল ধারণা। কি রেহিয়ে চুপ মেরে আছিস কেন? কোন রাজ্যে হারালি? রাজপুত্র তো তোর সামনেই বসে আছে। সুমি ফুপ্পির কথায় ধ্যান ভাঙল আমার। সুমি ফুপ্পির কথায় সবাই আমার দিকে তাকালেও এবারও রোদ্দুর আমার দিকে চোখ তুলে তাকালো না পর্যন্ত। রোদ্দুরের দিকে এক পলক তাকালাম আমি। সে এখন পুচকি জিয়ার সাথে খুনসুটিতে মেতে আছে। পুচকি জিয়াও বেশ ভাব জমিয়েছে রোদ্দুরের সাথে। রোদ্দুরের ভাবলেশীনতা দেখে চোখ নামিয়ে নিলাম। বুকের ভিতরটা কেন জানি আরো বেশি ভারী হতে লাগলো। হঠাৎ করেই মনে পড়ে গেল সেই দিনটা যেদিন এই রোদ্দুর নামক মানুষটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে এই রাজপুত্রের মতো দেখতে মানুষটা আমার বর। হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। 5 বছর আগের কথা। রিয়াজ আঙ্কেলের রেহনুমা আন্টি একদিন হুট করেই আমাদের বাড়িতে আসে। আব্বু দাদা ভাইয়ের সাথে কি যেন নিয়ে আলোচনা করতে থাকে।
অবশেষে হুট করেই জানতে পারি যে সেদিনই আমার বিয়ে হবে, তাও আবার রোদ্দুর ভাইয়ের সাথে, যাকে দেখে আমি সবসময় পালাই পালাই করি। ব্যাপারটা আমার কাছে হুট করে মনে হলেও আসলে ব্যাপারটা সেরকম না। দুই পরিবার অনেক আগে থেকেই জানতো এই বিয়েটার ব্যাপারে। আব্বু আর রিয়াজ আঙ্কেল দুজন স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। অনেক আগেই দুই বন্ধু ঠিক করে রেখেছিল যে তারা দুজন দুজনের ছেলে মেয়েকে বিয়ে দিয়ে সম্পর্কটাকে আরো বেশি মজবুত করবে। তাই তো সেদিন হুট করেই বিয়েটা হয়ে গেল। আমি তখন কেবল ক্লাস 8-এ পড়ি, আর রোদ্দুর তখন ইন্টার সেকেন্ড ইয়ারে, আর কিছুদিন পেরোলেই এইচএসসি পরীক্ষা। দাদা ভাই, আব্বু বড়রা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু বিয়েটা হয়ে যাবার পর ঘটলো আরেক বিপত্তি। সেদিন দুই পরিবারের ইচ্ছানুযায়ী আমি আর রোদ্দুর বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাই। তবে এই বিয়েটার কথা এই দুই পরিবার ছাড়া আর বাইরের কাউকে, মানে পাড়াপড়শিদের কাউকে জানতে দেওয়া হয়নি। কারণ বড়রা চায়নি যে এই বিয়েটার কোন রকম খারাপ প্রভাব পড়ুক আমাদের ক্যারিয়ারের উপর। তাই তো বিয়ের দিনই রোদ্দুরের সাথে আমার শেষ দেখা হয়। এই 5 বছরে আমরা দুজন দুজনের মুখোমুখি হইনি। সেদিন বিয়ের পর রোদ্দুর আমার সাথে একান্তে কথা বলতে চায়, আমিও আপত্তি জানাইনি। যেহেতু বিয়েটা হয়ে গেছে, সেখানে সামান্য কথা বলা নিয়ে আপত্তি করার কোনো মানে হয় না। তবে তার সামনে যেতে খুব নার্ভাস ফিল হচ্ছিল। তবে নার্ভাসনেসটাকে পাত্তা না দিয়ে রোদ্দুরের মুখোমুখি হলাম। কি বলতে চাই সে জানা দরকার। দেখো, আমাদের বিয়েটা যখন হয়ে গেছে তখন আমি ঠিক করেছি তোমাকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবো। এতে তোমার কি কোনো আপত্তি আছে? রোদ্দুরের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এর উত্তরে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লজ্জায় রোদ্দুরের দিকে ঠিক মতো তাকাতেও পারছি না। চুপ করেছিলাম অনেকক্ষণ। নীরবতা ভেঙে রোদ্দুর আবারও বলে উঠল, তুমি কি এই বিয়েতে রাজি ছিলে না? এই বিয়েটা কি তোমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে? এবারও গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারলাম না। সত্যি তো কি বলা উচিত, এই বিয়েতে রাজি ছিলাম নাকি ছিলাম না? কেউ তো আমার থেকে কোনো রকম মতামত চাইনি, আর না আমি কোনো রকম প্রতিবাদ জানিয়েছি। কোনোটাই তো না। তবে কি বলা উচিত আমার? রোদ্দুরের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না, তাই চুপ করেছিলাম, একটা তো শব্দ পর্যন্ত করিনি। আমাকে কিছু বলতে না দেখে এবার রোদ্দুরের ভীষণ রাগ হলো। আজব তো, চুপ করে আছো কেন? হ্যাঁ না, কিছু তো বলো। তাহলে কি ধরে নেব যে তুমি এই বিয়েটাকে মেনে নিতে পারছো না? এবারও আমি নির্বিকার ছিলাম। কেন জানি নিজের অজান্তের চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। আমার এই অবস্থা দেখে রোদ্দুর হকচকিয়ে গেল। সে ধরে নিল যে সে আমার অপরাধী। এই বিয়েটা হয়তো আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আসলে তেমন কিছুই না। তার প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না বলে কান্না পাচ্ছিল। কিন্তু রোদ্দুর সেটাকে অন্য কিছু ধরে নিল। আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে বলতে লাগলো, ঠিক আছে, প্লিজ কান্না করো না। আমি তোমাকে নিয়ে যাচ্ছি না আজ। এমনিতেই বড়রাও সেটা চাইছে না। তবে যেদিন তুমি আমাদের এই বিয়েটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে, যেদিন তুমি আমার চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারবে, যেদিন তুমি নিজেকে আমার সাথে পার্মানেন্টলি জুড়ে দিতে চাইবে, সেদিনই তোমাকে নিয়ে যাব আমি আমার রাজ্যের রাজধানী করে। আর দেখা হবে না হয়তো, ভালো থেক, আসি। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রোদ্দুর রুম থেকে বেরিয়ে যায়। আমি শুধু ফেল ফেল চোখে তার চলে যাওয়া দেখছিলাম। সেদিন আর কিছুই বলা হয়নি তাকে। আমার মনে যে তাকে ঘিরে কিছু নাম না জানা অনুভূতির লুকোচুরি খেলে সে কথা আজও তাকে জানাতে পারিনি। আমি তো নিজেই জানি না সে অনুভূতিগুলোকে ঠিক কি নামে আখ্যায়িত করা যায়। এটা কি ভালোবাসার অনুভূতি নাকি অন্য কিছু? হয়তো হ্যাঁ, নয়তো না। তার চোখের দিকে তাকানোর সাহস যে আমার আজও হয়নি। তাকে দেখলেই পৃথিবীর সমস্ত লজ্জা জোরটা যেন আমার কাছে এসে ভিড় জমায়। কি রে, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? খেতে চল। অনেক রাত হয়ে এলো তো, আম্মুর ডাকে বাস্তবে ফিরে এলাম। ডাইনিং এ সবাই একসাথে খেতে বসেছে। সবাই একটু আত্মকথা বলছে আর খাচ্ছে। তবে সুমি ফুপ্পি আর ঈশান ভাইয়া অনেকক্ষণ হলো কি যেন নিয়ে ফিসফিস করছে। রোদ্দুর ওদেরকে মাঝে মাঝে কি যেন ইশারা করছে। দেখা মনে হচ্ছে এর কোনো একটা বিষয় নিয়ে প্ল্যান বানাচ্ছে। তারপর যে যার মতো খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম আর ভাবছিলাম আজকে বিকেল থেকে এখন পর্যন্ত রোদ্দুরের করা অবহেলার কথা।
ভাবতেই মনটা আবারও খারাপ হয়ে গেল। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, তাকালেও দোষ, না তাকালেও দোষ। সত্যি, সবাই ঠিকই বলে, মেয়েদের মন বোঝার থেকে তৃতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া অনেক সহজ। কথাটা শুনে চমকে পিছনে তাকালাম, দেখি রোদ্দুর দরজা লাগিয়ে তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে দুষ্ট হাসি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আপনি আমার রুমে কি করছেন? কেন এসেছেন? আমি তো তোমার রুমে আসিনি। তবে কার রুমে এসেছেন? আমি আমার বউয়ের রুমে এসেছি, তোমার রুমে না। আজব কথা তো, আপনি তো আমার রুমে এসেছেন। না, বললাম তো তোমার রুমে নয়, আমার বউয়ের রুমে এসেছি। আরে, আমি তো আপনার বউ। কথাটা বলার পর হিয়ার হুঁশ ফিরল যে সে উত্তেজনার বশে কি বলে ফেলল। এখন তার নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। এদিকে হিয়ার কথা শুনে রোদ্দুরের হাসি যেন আরো চড়া হলো। এবার সে হিয়ার দিকে এক পা করে এগিয়ে আসছে, আর রোদ্দুরের এভাবে এগিয়ে আসা দেখে হিয়াও পিছাচ্ছে। রোদ্দুর এগুতে এগুতে বলল, তা তুমি যখন আমার বউ, তখন আমি না হয় এখানে থাকি আজ রাতটা। কি বলো? রোদ্দুরের কথা শুনে হিয়া বর্ষার একটা রোগ গিলল। রোদ্দুর আবারও বলল, তাছাড়া কোনো সমস্যা নেই, আমার রুমটা তো তোমার রুমের পাশেই আছে, তুমি যদি চাও তো তুমি যেতে পারো আমার রুমে। রোদ্দুর হিয়ার একদম কাছে চলে এসেছে। হিয়া পিছাতে পিছাতে দেয়ালের সাথে পিঠ থেকে গেছে তার। আর কোনো উপায় না পেয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছে হিয়া। কিছুক্ষণ পর রোদ্দুর হিয়ার গালে টুক করে একটা চুমু দিল। রোদ্দুরের এমন দেখে হিয়ার বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে এমন মনে হচ্ছে। কয়েক সেকেন্ড পর অতি কষ্টে হিয়ার চোখ খুলে দেখলো রুমে কেউ নেই, তবে রুমের খুব কাছেই কয়েকজনের হাসির শব্দ আসছে। এই কিছু সময়ের মধ্যে হিয়ার সাথে কি কি ঘটে গেল সেসব ভাবতেই হিয়ার কেমন জানি পাগল পাগল লাগছে। মনে হচ্ছে সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। নিজের অজান্তেই হিয়া তার রোদ্দুরের চুমু খাওয়া সেই গালে হাত রাখতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। রোদ্দুরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে হিয়া। একদম রোদ্দুরের বুকের সাথে মিশে আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে ভয়ানক বজ্রপাতও হচ্ছে। এক একটা বজ্রপাতের শব্দে হিয়া রোদ্দুরকে আরো শক্ত করে আঁকড়ে ধরছে আর থরথর কাঁপছে। রোদ্দুরও হিয়াকে পরম যত্নে দু বাহুতে আগলে রেখেছে। এই প্রথম হিয়া রোদ্দুরের এত কাছাকাছি, তাও আবার হিয়া নিজে থেকে রোদ্দুরকে জড়িয়ে ধরেছে। হিয়ার এখন সে খেয়াল নেই, সে অন্য এক ঘোরের মধ্যে আছে এখন। রোদ্দুর হিয়ার এমন কাণ্ডে কিছুটা অবাক হলেও পরে বুঝতে পেরেছে যে বজ্রপাতের শব্দে হিয়া ভীষণ ভয় পায়। নয়তো তার লজ্জাবতী বউ কখনো তাকে এভাবে জড়িয়ে ধরতো না। কথাগুলো ভেবে রোদ্দুর মুচকি মুচকি হাসে। এই মুহূর্তে রোদ্দুরের মনে হচ্ছে সময়টা যেন এখানেই থেমে থাক। বর্তমানে তারা দুজন এখন ফুলের দোকানে বসে আছে বৃষ্টি থামার অপেক্ষায়। কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। সকালবেলা দাদি আপ্পি হিয়া আর রোদ্দুরকে ফুল আনার দায়িত্ব দেয়। হিয়া যেতে চায়নি প্রথমে, কিন্তু পরে মাহি ভাইয়ের ধমকে রাজি হয়েছে। তারপর তারা দুজন বেরিয়ে পড়ে ফুলের দোকানের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়ে, সাথে প্রচন্ড বজ্রপাত। হিয়া বৃষ্টি পছন্দ করে, তবে বৃষ্টিটাকে ঠিক যতটা ভালো লাগে, বজ্রপাতের শব্দটাতে ঠিক ততটাই ভয় পায়। বর্তমানে বৃষ্টির বেগ কিছুটা কমেছে, তার সঙ্গে বজ্রপাতও। হিয়া এখনো রোদ্দুরকে সেভাবেই জড়িয়ে ধরে আছে। রোদ্দুর এবার হিয়াকে স্থির কণ্ঠে ডেকে উঠল, হিয়া। হুম। বৃষ্টি থেমে গেছে, চলো এবার বাড়িতে ফিরতে হবে তো, নাকি এভাবেই থাকতে চাইছো এখানে? রোদ্দুরের কথায় হিয়ার হুঁশ ফেরে। লজ্জা পেয়ে রোদ্দুরকে ছেড়ে ছিটকে পড়ে সরে দাঁড়ায়। হিয়ার এবার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে।
তার উপর রোদ্দুরের চোখে মুখে দুষ্টি হাসি লেগে আছে, যা হিয়াকে আরো বেশি লজ্জায় ফেলছে। এরপর দুজন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাস্তায় দুজনের মাঝে আর কোনো কথা হয়নি। বাড়ি ফিরে হিয়া এক ছুটে নিজের রুমে চলে যায়। এই মুহূর্তে তার রোদ্দুরের সামনে একদমই থাকতে ইচ্ছে করছে না। রোদ্দুর হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেখানে উপস্থিত হয় ঈশান ভাইয়া। কি জিজু, ওভাবে শুধু হাসলে হবে, খরচা আছে। আমরা এত কষ্ট করে প্ল্যান করলাম লাভ বার্ড দুটোকে একসাথে করার, তার জন্য আমাদেরকে ট্রিট দিতে হবে। ঈশান ভাইয়া দাঁত খেলিয়ে বলল, অবশ্যই দেবো, কেন নয়। আগে তো দাদি আপ্পিকে সবচেয়ে বড় ট্রিট দিতে হবে, কারণ সব বুদ্ধি তো দাদি আপ্পিরই ছিল। কাল রাত থেকে আজ পর্যন্ত সব তো দাদি আপ্পির জন্যই হলো। রোদ্দুর, আসলেই দাদির বুদ্ধি আছে বলতে হয়। ঈশান, বিকেলে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য স্টেজ সাজানো হচ্ছে। সেখানে সব ছেলেরা উপস্থিত, আর মেয়েরা সাজগোজ করতে ব্যস্ত। আজকে সবাই ঠিক করেছে মেয়েরা লাল পাড় হলুদ শাড়ি পরবে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। রোদ্দুরের চোখ শুধু হিয়াকে খুঁজছে। হলুদ শাড়িতে তার লজ্জাবতী বউকে ঠিক কতটা সুন্দর লাগবে সেটা দেখার অপেক্ষার প্রহর যেন কাটছে না তার। এদিকে হিয়া শাড়ি পরে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু রোদ্দুরের সামনে যেতে তার লজ্জা লাগছে। বারবার সকালে নিজের করা বোকামির কথা মনে আসতেই এমন লজ্জা লাগছে তার। ওদিকে রোদ্দুর হিয়ার আসার অপেক্ষায় আছে। অনুষ্ঠান প্রায় শুরু হতে চলল, এখনো হিয়ার দেখা মিলল না। সুম্মি ফুপ্পি হিয়াকে স্টেজের ওখানে যেতে বলছে, কিন্তু হিয়া যাচ্ছে না। কি রে, তোর হয়েছেটা কি? সেই তো কখন রেডি হয়েছিস, খুব একটা সাজিসনি। তা এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে স্টেজের ওখানে গেলেই তো পারিস। আরে আমি ওখানে একা গিয়ে কি করব? একেবারে তোমাদের সাথেই যাব। আমরা তো এখনই যাচ্ছি। তুইও চল আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোমরা আগে যাও, আমি একটু পরে আসছি। হিয়া কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সবাইকে যেতে বলে, কিন্তু নিজে যাচ্ছে না। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই মাহি ভাইয়াকে হলুদ লাগাচ্ছে। সেখানে সবাই উপস্থিত থাকলেও হিয়া নেই। রোদ্দুরের এবার মেজাজ খারাপ হবার উপক্রম। সে বুঝতে পেরেছে এবার যে হিয়া ইচ্ছে করেই তার সামনে আসছে না। রোদ্দুর আর অপেক্ষা না করে পা বাড়ালো হিয়ার রুমের দিকে। এদিকে হিয়া অনেকক্ষণ ভাবনা চিন্তার পর স্টেজের দিকে আসার জন্য পা বাড়াচ্ছিল, এমন সময় রুমের লাইট অফ হয়ে গেল। অন্ধকার রুমে রোদ্দুর আমাকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে। চিৎকার করতে যাব তার আগে আমার মুখ চেপে ধরল সে। ভয়ে পুরো জমে গেছি আমি। রোদ্দুরের এত কাছাকাছি থাকায় অস্বস্তি হচ্ছে, দম বন্ধ হয়ে যাবার উপক্রম। রোদ্দুর আমার হাত এত শক্ত করে ধরে আছে যে মনে হচ্ছে হাত ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। হ্যাঁ, সব সময় পালিয়েই তো বেরাও আমার থেকে। রোদ্দুরের এমন শান্ত কণ্ঠ শুনেও বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে গেছে আমার উপর। ঠিক ঝড় আসার পূর্ব মুহূর্তে পরিবেশ যেমন নিস্তব্ধ হয়ে থাকে সেরকম।
আমি তো মনে মনে কথাগুলো ভাবছিলাম, তবু রোদ্দুর বুঝে ফেললো কি করে? তোমার সমস্যাটা কোথায় বলো তো? স্টেজের ওখানে যাচ্ছিলে না কেন? এনসার মি। শেষের কথাটা বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল রোদ্দুর। ধমকে কেঁপে উঠলাম আমি। আজ আমার কপালে দুঃখ আছে মনে হয়। রোদ্দুর আমার মুখ থেকে হাত সরিয়ে বলল, নাও এখন বলো, ওখানে সবাই গেল, তুমি কেন গেলে না? তাড়াতাড়ি বলো। আজ চুপ করে থাকলে তোমার খবর আছে। আমি কি যে করব আমি নিজেও জানি না। এক নাগাড়ে কথাগুলো বলে রোদ্দুর জোরে জোরে শ্বাস ছাড়ল। এই মুহূর্তে রোদ্দুরকে দেখি আমার ভয় লাগছে। রোদ্দুরের রাগ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে শুনেছি রাগলে নাকি ভয়ঙ্কর হয়ে যায় সে। এবারও আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। রোদ্দুর ধমক দিয়ে বলল, এই নিয়ে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি ভেবেছো তুমি এভাবে মিউট হয়ে থাকবে আর আমি আবারও তোমাকে রেখে চলে যাব? এবার আর সেটা হচ্ছে না। তোমার চুপ করে থাকাটাই তোমার কান্না হয়ে যায়। তোমার লজ্জা কি করে ভাঙতে হয় সেটা আমি এবার দেখাবো। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রোদ্দুর। আমার হাত ধরে একরকম টানতে টানতে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। আমি শুধু অবাক চোখে রোদ্দুরকে দেখছিলাম। স্টেজের কাছে এসে রোদ্দুরের মুখের ভাব পাল্টে গেল। মুখে সেই পাগল করা মিষ্টি হাসি এনে সবার সাথে কথা বলছে সে, তবে আমার হাতটা এক মুহূর্তের জন্যও ছাড়েনি। রোদ্দুরের এমন যে আমি লজ্জায় নিয়ে যাচ্ছি, আর বাকি সবাই মিটমিট করে হাসছে। ভালোভাবেই হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো। রাতে খাবার সময়ে ও রোদ্দুর আমার পাশে এসে বসেছিল, সব সময় চীনা লোকের মতো লেগে আছে। তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই, আর সারাদিন যা হয়েছে সেগুলোই আমাকে বিস্মিত করে দেবার জন্য যথেষ্ট। এখন আর ওই পাগলের খপ্পরে পড়তে যাচ্ছি না। এদিকে রোদ্দুর ভাবছে, আজকের মতো এতটুকু চমকি থাক আমার লজ্জাবতী বউয়ের জন্য। কালকের জন্য প্রস্তুত হও, কালকে আরেকটা নতুন চমক তোমার জন্য ওয়েট করছে। জানি তুমি এখনো হয়তো হ্যাঁ নয়তো না থেকে বের হতে পারোনি। তোমাকে এভাবে দূরে সরিয়ে রাখলে তুমি কখনোই হয়তো হ্যাঁ নয়তো না থেকে বের হতে পারবে না। সকালবেলা সবাই রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবার জন্য। আমি তাড়াতাড়ি রেডি হয়ে সুমি ফুপ্পিদের গাড়িতে উঠতে যাব, এমন সময় কোথা থেকে রোদ্দুর এসে আমাকে হেঁচকা টান মেরে তার দিকে ঘুরিয়ে নিল। তারপর আর কোনো কথা না বলেই আমার হাত ধরে একটা বাইকের কাছে নিয়ে গেল। আমি আর তুমি এই বাইকে চড়েই যাব, এত অবাক হবার কিছু নেই, উঠে পড়ো। রোদ্দুর। আমি আর কথা বাড়াইনি, কারণ না বলে কোনো লাভ হবে না, তাই আমি বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলাম। বিয়ে বাড়িতে গিয়েও রোদ্দুর এক মুহূর্তের জন্যও আমাকে একা ছাড়েনি। খুব বিরক্ত লাগছিল। তারপর সুষ্ঠুভাবেই বিয়ে সম্পন্ন হয়। আমরা সবাই রুহি ভাবি মানে মাহি ভাইয়ার বউকে নিয়ে বাড়িতে ফিরে আসি। তবে অঘটন ঘটল তারপরের দিন। রিয়াজ আঙ্কেল আর রেহনুমা আন্টি কিছুদিন আমাদের বাড়ি থাকবে বলেছিলেন, কিন্তু রোদ্দুর জেদ ধরেছে সে আর একটা দিনও বেশি থাকবে না এখানে, তার নাকি কি জরুরি কাজ পড়েছে। তাই আজই তারা যাবেন। তবে রোদ্দুর বলেছে সে নাকি একা ফিরবে না, তার বউকে নিয়ে তবেই ফিরবে। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। রোদ্দুরের কথায় কেউ আপত্তি করলেন না, এমনকি সুমি ফুপ্পিও না, যা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে।
আমি কি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি? বুক ফেটে কান্না পাচ্ছে আমার। কিন্তু আমি কাঁদবো না। যদি আমার পরিবারের মানুষগুলো আমাকে ছেড়ে থাকতে পারে তবে আমি কেন পারবো না? নিজেকে যথাসম্ভব শক্ত রাখার চেষ্টা করেছি। গাড়িতে ওঠার সময় সবার সাথে যথাসম্ভব কথা না বলার চেষ্টা করেছি। কিন্তু গাড়ি ছেড়ে দেবার পর আর নিজেকে আটকে রাখতে পারলাম না। শব্দ করে কেঁদে উঠলাম। আমার কান্না দেখে রোদ্দুর অস্থির হয়ে উঠল আমার কান্না থামানোর জন্য, কিন্তু কিছুতেই আমার কান্না থামছে না। অবশেষে আমরা পৌঁছে গেলাম রোদ্দুরদের বাড়ি। এখনো আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। রোদ্দুরের এখন নিজেকে দোষী মনে হচ্ছে, তার জন্য হিয়াকে এভাবে কাঁদতে হচ্ছে। রোদ্দুর মনে মনে ঠিক করলো যেভাবেই হোক তার লজ্জাবতী বউয়ের মন ভালো করতেই হবে। হিয়া রোদ্দুরের রুমে বসে আছে, এখন আর কান্না করছে না, তবে মুড অফ। এমন সময় রোদ্দুর হাতে খাবারের থালা নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলল, লজ্জাবতী বউ আমার, তোমাকে আজ আমি নিজের হাতে খাইয়ে দেব। হিয়া যেন রোদ্দুরের কথা শুনেও শুনল না, মুখ ঘুরিয়ে বসে রইল। এমন সময় রোদ্দুর হিয়াকে কোলে তুলে নিল। রোদ্দুর আচমকাই হিয়াকে কোলে তুলে নেই, তারপর ছাদের দিকে হাঁটা শুরু করে। এভাবে আচমকা কোলে তুলে নেওয়ায় হিয়া ভয় পেয়ে চোখ খিচে বন্ধ করে নেই। রোদ্দুরের গলা জড়িয়ে ধরে পড়ে যাবার ভয়। ছাদে গিয়ে রোদ্দুর হিয়াকে ছাদের হালকা হাওয়ায় দুলতে থাকা দোলনার উপর বসিয়ে দেয়। হিয়া এখনো চোখ বন্ধ করে রেখেছে। রোদ্দুর হিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগে, সরি লজ্জাবতী বউ, আমার জন্য আজ তোমার এত মন খারাপ হয়েছে। আমি তো তোমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে চাইনি আমি। আমি তোমার মন খারাপের কারণ হতে চাইনি। তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমি কি করে ভালো থাকি বলো? আমার দিকে তাকাও প্লিজ। রোদ্দুরের করুণ সুরে হিয়ার বুকের ভেতর ধক করে উঠল। হিয়া চোখ মেলে খানিকটা অবাক হয়ে গেল। তার সামনে রোদ্দুর হাঁটু গেড়ে বসে আছে, তার চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে। হিয়া খেয়াল করলো ছাদটা বিশাল বড়, সেখানে নানা রকমের ফুল গাছ লাগানো, বলতে গেলে বড়সড় একটা বাগান বলা চলে। হিয়া সেদিকে তাকিয়ে বলে উঠল, আপনাদের ছাদটা তো ভীষণ সুন্দর। হিয়ার কথা শুনে রোদ্দুরের মুখে হাসি ফুটে উঠল। এই প্রথম হিয়া নিজে থেকে রোদ্দুরের সাথে কথা বলছে। রোদ্দুর নিজেকে সামলে নিয়ে বলল, তোমার পছন্দ হয়েছে? হুম। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। নীরবতা কাটিয়ে রোদ্দুর বলে উঠল, তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত ভারী। বাবারে, আমার হাত ব্যথা হয়ে গেছে তোমাকে ছাদ পর্যন্ত নিয়ে আসতে। কথাটা বলে রোদ্দুর আর চোখে হিয়ার দিকে তাকালে। তাকিয়ে চমকে গেল, কারণ হিয়া রোদ্দুরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনি আমাকে মোটা বললেন? আমি কি বলেছিলাম আমাকে কোলে নিতে? হিয়া, ইয়ে মানে? সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু কথা তো বুঝেও নিতে হয়। দাঁত কেলিয়ে বলল রোদ্দুর। হিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রোদ্দুর হিয়াকে নিয়ে রুমে চলে আসল। চল চল, ডিনার করবে চল। তোমাকে আজ আমি নিজের হাতে খাইয়ে দেব।
না না, তার দরকার নেই। সবার সাথে মানে একসাথে খাবো আমি। ওকে, মন খারাপ করে বলল রোদ্দুর। ডাইনিংয়ে সবাই মিলে ডিনার করছে, হঠাৎ রিয়াজ ইসলাম হিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, হিয়া মামুনি, তোমার আব্বু ফোন করেছিল। তোমার ফোনটা নাকি বন্ধ বলছে, আব্বুর সাথে কথা বলে নিও। জি আঙ্কেল। আঙ্কেল কি হুম? আজকে এখন থেকে আমাকে বাবা আর রেহনুমাকে মামুনি বলতে হবে, বুঝলে? আমাদের আর কতদিন এভাবে পর করে রাখবে মামুনি? ঠিক আছে বাবা। তারপর সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। রুমে এসে হিয়া পড়েছে আরেক ঝামেলায়, কোথায় ঘুমাবে সে বুঝতে পারছে না, রুমের মধ্যে পায়চারি করছে সে। এমন সময় দরজা লাগানোর শব্দে হিয়া চমকে উঠে পিছনে ঘুরে দেখে রোদ্দুর এসেছে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? রুমের মধ্যে এমন দৌড়াদৌড়ি করছো কেন? রোদ্দুর, আমি কোথায় ঘুমাবো? নিচু কণ্ঠে বলল হিয়া। আমার বুকে। অন্যমনস্ক হয়ে বলে উঠল রোদ্দুর। কি ই মানে? আরে এত বড় বিছানা থাকতে তুমি ঘুমানোর জায়গা পাচ্ছ না? আম্মু তার 10-12টা নাতি নাতনি যেন থাকতে পারে এই ভেবে এত বড় বিছানা বানিয়েছে, আর সেখানে কিনা আমার বউ শোবার জায়গা পাচ্ছে না। আম্মু জানলে ভীষণ কষ্ট পাবে। অসহায় হবার ভান করে বলল। রোদ্দুরের কথা শুনে হিয়া লজ্জায় পড়ে গেল। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়, আমি সোফায় ঘুমাচ্ছি। আম্মু এত শখ করে এত বড় খাট বানালো, আম্মুর শখ তো আর পূরণ হলো না। সেখানে নাতিপুতি তো দূরে থাক, তার ছেলেরই জায়গা হচ্ছে না। ছেলের জায়গা না হলে নাতিপুতি বা আসবে কোথা থেকে? লাস্টের কথাটা বিড়বিড় করে বলল রোদ্দুর। রোদ্দুরের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো হিয়া। ঠিক আছে, এত আফসোস করতে হবে না। আপনিও বিছানাতেই ঘুমান, তবে মাঝে এই বালিশটা থাকবে। হিয়া। হিয়ার বলার সঙ্গে সঙ্গে রোদ্দুর ঝড়ের বেগে এসে বিছানায় শুয়ে পড়ল। মাঝরাতের দিকে হিয়া অনুভব করতে লাগলো কেউ তাকে আষ্টে পিষ্টে 2 বাহুতে জড়িয়ে রেখেছে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে হিয়া নড়াচড়াও করতে পারছে না, আর মাঝে সেই কোলবালিশটাও হিয়া যেই পাশে ঘুমিয়েছিল তার পাশে রয়েছে। রোদ্দুর হিয়াকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে হিয়া নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। রোদ্দুর বেঘরে ঘুমাচ্ছে, হিয়া তাকে ধাক্কা দিয়েও সরাতে পারল না। হিয়া মনে মনে ভাবছে, এত দেখছি আমার থেকেও ঘুম বাতুরে। সুমি ফুপ্পিকে বলতে হবে শুধু আমি কুম্ভকর্ণের মতো ঘুমাই না, আরো একটা কাউকে পাওয়া গেল এমন। সুমি ফুপ্পির কথা মনে পড়তেই মন খারাপের আবার এসে ভিড় করলো হিয়ার মনে। ও বাড়ি থেকে আসার পর থেকে হিয়া তার ফোন বন্ধ করে রেখেছে, অভিমানে দুঃখেও বাড়ির কারোর সাথে আর কথা বলবে না বলে ঠিক করেছে সে। রোদ্দুরকে কোনোভাবেই সরাতে পারল না হিয়া, অবশেষে হার মেনে নিল। রোদ্দুরের মুখের উপর ড্রিম লাইটের আবছা আলো এসে পড়ছে, তার সাথে ফ্যানের বাতাসে চুলগুলোও হালকা নড়ছে, কিছু চুল কপালের উপর এসে পড়ে আছে। হিয়া এই প্রথম রোদ্দুরকে এত কাছ থেকে দেখছে। হিয়া পলকহীনভাবে রোদ্দুরের মুখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে আবার ঘুমের রাজ্যে ডুব দিল হিয়া। ভোরবেলা সূর্যের এক ফালি আলো জানালার পর্দা ভেদ করে রোদ্দুরের মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। হিয়া তার বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, তা দেখে রোদ্দুরের মনে প্রশান্তির শীতল হাওয়া বয়ে গেল। হিয়াকে তার বালিশে ঠিক করে শুয়ে দিয়ে কোলবালিশটা আবার মাঝে দিয়ে দিল। হিয়ার ঘুম ভাঙল রেহনুমার ডাকে। হিয়া মাম্মি উঠো, ব্রেকফাস্ট করবে চলো। হিয়া পিট পিট করে চোখ মেলে তাকালেও পাশে তাকিয়ে দেখলো রোদ্দুর নেই, তার মানে আগেই উঠে গেছে। সারা রুমে চোখ বুলিয়ে ও রোদ্দুরকে পেল না। রোদ্দুরকে খুঁজছো? সে তো সেই ভোরবেলায় হসপিটালে গেছে, এই কয়দিন ছুটিতে ছিল, আজকে থেকে আবার জয়েন করলো। আসতে একটু দেরি হবে নাকি? ওহ, এত বেলা হয়ে গেল, আমাকে আগে ডাকুনি কেন? আরে তাতে কি হয়েছে, এ বাড়িটা নিজের বাড়ি মনে করবে, এত ফর্মালিটি দেখাতে হবে না।
কথাগুলো বলে রেহনুমা একগাল হাসলেন। উত্তরে হিয়াও মুচকি হাসল। তারপর সারাদিন রেহনুমার সাথে গল্পগুজব করে হিয়ার দিন কেটে গেল। বিকেল বেলা রোদ্দুর ফিরল, তার চোখে মুখে ভীষণ ক্লান্তি, তবুও মুখে সেই অমায়িক হাসি বিদ্যমান। রুমে ঢুকে রোদ্দুর হিয়াকে পেল না। ফ্রেশ হয়ে নিচে গেল রোদ্দুর, সেখানেও হিয়া নেই, সঙ্গে তার মাও নেই। দুজন তবে একসাথেই গেছে কোথাও। ডাইনিং টেবিলে রোদ্দুরের জন্য খাবার রাখা আছে। খাওয়া দাওয়া করে রোদ্দুর উপরে চলে গেল। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, এখনো হিয়া তার রুমে একবারের জন্য ও আসেনি। এদিকে রোদ্দুর সারাদিনে একবারও তার লজ্জাবতী বউয়ের লজ্জামাখা মুখখানি দেখতে পায়নি বলে ছটফট করছে। তবে হিয়া ঠিক কোথায় ঘাপটি মেরে আছে তা রোদ্দুর খোঁজ করতে যায়নি, কারণ আজ রোদ্দুরের শেষ দেখতে চায় তার লজ্জাবতী বউ তার কাছে নিজ থেকে আসে নাকি। রাত প্রায় 9:30 বাজে। ঠিক তখন হিয়া চুপি চুপি তার রুমে ঢুকলো। রুমের আলো নিভানো, অন্ধকার হয়েছে। হিয়া খানিকটা অবাক হলো, কারণ সে তো রোদ্দুর যে বাড়িতে এসেছে সে খবর জানে, তবে রুমের এমন অবস্থা কেন? রোদ্দুর কি তবে ঘুমিয়ে গেছে? এসব ভাবতে ভাবতে হিয়া রুমের লাইট অন করে অবাক হয়ে গেল, কারণ রোদ্দুর ঘুমায়নি, দিব্যি চেয়ে আছে, তবে একটু শব্দও করছে না। এক হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে আর তার দৃষ্টি উপরের দিকে। হিয়া যে রুমে এসেছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে আগের মতোই চুপ করে শুয়ে আছে। রোদ্দুরের এমন শান্ত চাহনি দেখে হিয়া একটা ঢোক গিলল। সে মনে মনে ভাবছে খুব শীঘ্রই একটা বর্ষার ঝড় আসতে চলেছে। কিন্তু হিয়ার চিন্তা ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে রোদ্দুর স্থির কণ্ঠে বলে উঠল, কখনো এমন দিন না আসে যখন তুমি নিজে থেকে আমার কাছাকাছি থাকতে চাইবে। হয়তো হ্যাঁ, সেদিন আর আমিই থাকবো না। নয়তো তুমি আমার সাথে একটিবার কথা বলার জন্য পাগল হয়ে থাকবে, হয়তো সেদিনের আমাকে খুঁজে পাবে না। কথাগুলো বলে রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রোদ্দুরের এই কথাগুলো হিয়ার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। সেও যে তাকে চায়, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। হয়তো হ্যাঁ, নয়তো না, যে তাকে বাইরে বাইরে অদৃশ্য দেয়ালের বাঁধনে বেঁধে রাখে। তোমার ফোন কোথায় হিয়া? ফোন কি বন্ধ করে রেখেছ নাকি চার্জ নাই কোনটা? ওয়াশরুম থেকে বের হয়ে হাত মুখ মুছতে মুছতে রোদ্দুর বলে উঠল হিয়াকে। হিয়া ঠিক কি বলবে বুঝতে পারছে না, কারণ সে তো ইচ্ছে করে ফোন অফ করে রেখেছে। নিজেকে সামলে নিয়ে হিয়া বলল, আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে আর চার্জারটাও আনা হয়নি, তাই। আমাকে বলতে পারতে একটা চার্জার কিনে আনতাম, নয়তো বাড়ির কোনো চার্জার দিয়েও চার্জ দিতে পারতে। নাকি আমার সাথে তোমার সে কথাটুকু বলতেও অস্বস্তি হয়? রোদ্দুরের এমন অভিমানী কথা শুনে হিয়া করুণ চোখে তাকালো তার দিকে। রোদ্দুর আবারও বলল, যাই হোক, এখন আপাতত আমার ফোন দিয়েই কথা বলে নাও। সুমি ফুপ্পি তোমার সাথে কথা বলবে, ফোন দিয়েছিল আমায়। এখন না, পরে কথা বলবো। হিয়ার এমন কথা বলাটা এড়িয়ে যাওয়া দেখে রোদ্দুর ভ্রু কুঁচকে তাকায় হিয়ার দিকে। রোদ্দুরের এমন চাহনি দেখে হিয়া কথা এড়াতে বলে, আরে পরে কথা বলে নিব, এখন তো মামনি ডাকছে খাওয়ার জন্য, চলুন চলুন। রাতে হিয়া খাওয়া দাওয়া সেরে রুমে এসে দেখে রোদ্দুর তার আলমারি থেকে পুরনো সব বই খাতা বের করছে আর হাঁচি করছে। রোদ্দুরের আবার ধুলোবালিতে অ্যালার্জি আছে। আরে এগুলো কি করছেন আপনি? এই রাত দুপুরে এই পুরনো বইগুলো দিয়ে কি করবেন? হিয়া, আমার জন্য না, তোমার জন্য বের করছি। সুরিমি ফুপ্পির কাছে শুনেছি তুমি খুব ফাঁকিবাজ, একদম পড়তে চাও না। হাউচ্ছু, তুমি আমার থেকে যেমন সবসময় পালাই পালাই করো, সেরকম বই খাতার কাছ থেকেও পালাই পালাই করো। হাঁচু। হাঁচি দিতে দিতে রোদ্দুর কথাগুলো বলল, আপনার তো কষ্ট হচ্ছে, এগুলো আপনাকে কে করতে বলেছিল? দেখি রাখেন, এগুলো কাল সকালে বের করলেও হবে। রোদ্দুরের কাছে থেকে বইগুলো সরিয়ে রাখলো হিয়া, আর সব ধুলোবালি ও পরিষ্কার করতে লাগলো। আরে তুমি এগুলো করছো কেন হাঁচু? সার্ভেন্টকে ডাকছি পরিষ্কার করে দেবে। রোদ্দুর ইসলাম রিয়ান তার বউকে কখনো কোনো কাজ করতে দিবে না। হাঁচু, দেখি ছাড়ো এসব, তোমারও হাঁচি হবে। চুপ, একদম চুপ। হাঁচি করতে করতে নিজের কি অবস্থা করেছেন সেদিকে খেয়াল আছে? সব সময় পাকনামি করা। হিয়ার এমন গিন্নিপনা কথা শুনে রোদ্দুর মুচকি মুচকি হাসছে। হিয়া রোদ্দুরকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুমাতে বলল। রোদ্দুর তার লজ্জাবতী বউয়ের এতটুকু কেয়ার পেয়ে ভীষণ খুশি হলো।
ওষুধ খাওয়ার কারণে বিছানায় শুতে না শুতেই রোদ্দুর ঘুমিয়ে পড়লো, তবে দুজনের মাঝে আজও ভারত আর বাংলাদেশের সীমানার বর্ডার দেওয়া আছে। হিয়া রোদ্দুরের মুখের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। হাঁচি করার কারণে রোদ্দুরের নাক ভীষণ লাল হয়ে আছে, আর পুরো মুখ জুড়েই লালচে বর্ণ ধারণ করেছে। হঠাৎ করে হিয়ার কি হলো কে জানে, সে টুপ করে রোদ্দুরের দুগালে চুমু দিয়ে বসলো আর কপালে অলতো করে ঠোঁট ছোঁয়ালো। হিয়া নিজের কাজে নিজেই ভীষণ লজ্জা পেল, আর মাঝের বালিশটা সরিয়ে দিয়ে রোদ্দুরের বুকে মাথা রাখলো হিয়া। এই জায়গাটাতে যে সবচেয়ে বেশি শান্তি অনুভব করে সে, হিয়া মনে মনে ভাবছে। ভাগ্যিস রোদ্দুর ঘুমিয়ে পড়েছে, নয়তো কি লজ্জাতেই না পড়তে হতো তাকে। সকালবেলা ঘুম ভাঙতেই রোদ্দুর ভীষণ অবাক হলো, কারণ তার লজ্জাবতী বউ তাকে নিজে থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর কাল রাতে তো রোদ্দুর মাঝের বালিশটাও সরায়নি, তার মানে হিয়াই করেছে এমন। হিয়া এখনো ঘুমিয়ে আছে, কারণ কাল রাতে হিয়া অনেক দেরিতে ঘুমায়। সে তো তার রোদ্দুরকে দেখায় অর্ধেক রাত পার করে দিয়েছে। রোদ্দুরের ইচ্ছে করছে না হিয়ার থেকে নিজেকে ছাড়াতে, তাই ওভাবেই চুপ করে চোখ বুজে রইল সে। ঘণ্টাখানিক পর হিয়ার ঘুম ভাঙতেই এক প্রকার চমকে উঠে রোদ্দুরের মুখের দিকে তাকালো সে। রোদ্দুরকে চোখ বুজে থাকতে দেখে একটা স্বস্তির শ্বাস ফেললো। যাক, রোদ্দুর এখনো জেগে যায়নি, নয়তো তাকে ভীষণ লজ্জার মুখে পড়তে হতো। এসব ভেবে আস্তে ধীরে রোদ্দুরের কাছ থেকে সরে আসতে নিলে হুট করে রোদ্দুর হিয়ার হাত ধরে হ্যাঁচকা টান মারতে হিয়া গিয়ে রোদ্দুরের বুকের উপর পড়ে। হিয়ার সমস্ত এলোমেলো চুল গিয়ে রোদ্দুরের মুখে উপর পড়ে রোদ্দুরের মুখ পুরো ঢেকে যায়। এদিকে হিয়ার প্রাণটা কি যায় যায় অবস্থা, লজ্জায় পুরো লাল হয়ে গেছে সে। দৌড়ে পালাবে সে পরিস্থিতিও নেই, কারণ রোদ্দুর তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর রোদ্দুর স্থির কণ্ঠে ডেকে উঠল, হিয়া পাখি। রোদ্দুরের এমন ভালোবাসাময় ডাকে হিয়া হালকা কেঁপে উঠল। আচ্ছা, আমাদের রুমে কি অন্য কেউ আর এসেছিল? ওই বালিশটা ওদিকে কি করে গেল বলতো? নাকি ভূত এসেছিল? রোদ্দুর হালকা ভয় পাবার অভিনয় করে কথাটা বলে হিয়াকে আরো ভালোভাবে নিজের সাথে মিশিয়ে নিল। রোদ্দুরের বুকের ধিপ ধিপ শব্দটাও হিয়া শুনতে পাচ্ছে। রোদ্দুরের এমন প্রশ্নে হিয়া ভাবাচাকা খেয়ে গেল, কি বলবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। হিয়া বিড়াল ছানার মতো মুখ তুলে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুরের মুখে এখন লেগে আছে একরকম দুষ্টু হাসি, যা হিয়াকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিল। হিয়া কিছু বলতে যাবে এমন সময়, হিয়া মামনি দেখো কে এসেছে। রেহনুমা বেগম রুমে নক করতে করতে বলল। এই সুযোগে হিয়া চট জলদি করে রোদ্দুরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল আর মনে মনে শাশুড়ি আম্মুকে ধন্যবাদ দিল। দরজা খুলে হিয়া শাশুড়িকে সালাম দিল আর বলল, মাম্মি কে এসেছে? তোমার আব্বু আর ভাইয়া এসেছে। রেহনুমা। রেহনুমা বেগমের কথা শুনে হিয়া মনে মনে ভীষণ খুশি হলো, তবে সেই খুশিটাকে প্রশ্রয় না দিয়ে মুখে এক ধরনের গম্ভীর ভাব আনলো। তার অভিমানের তো একটা মূল্য আছে নাকি, সেটা তো এত সহজে শেষ হয়ে যেতে পারে না। হিয়া নিচে গেল। এদিকে রোদ্দুরের মুখ দেখার মতো হয়েছে। সে তার লজ্জাবতী বউকে কি সুন্দরী না একটা ফাঁদে ফেলেছিল, কিন্তু আম্মু এসে সবটা ভেস্তে দিল। রোদ্দুর মনে মনে বলল, ঠিক আছে হিয়া পাখি, তোমাকে পরে দেখে নেব। হিয়া ড্রয়িং রুমে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, দৃষ্টি নিচের দিকে। মাহবুব আলম বলে উঠল, কি রে মা, আমার সাথেও কথা বলবি না? এত রাগ হয়েছে আমার আম্মুটার? আব্বুর কথা শুনে হিয়া চোখ তুলে তাকালো, আর চুপ করে থাকতে পারল না সে। এক ছুটে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মাহবুব আলম পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। পাশ থেকে মাহি ভাইয়া বলে উঠল, কি রে ভেবলি, রোদ্দুর কোথায়? ভাবছি রোদ্দুর যে তোকে কি করে সহ্য করলো এ দুদিন। বেচারার কি যে অবস্থা হয়েছে দেখতে হবে। মাহি ভাইয়ের কথা শুনে রাগি চোখে তাকালো হিয়া। তারপর দুই ভাই বোনের ঝগড়া খুনসুটি শুরু হয়ে গেল। এমন সময় রোদ্দুর নিচে নেমে এলো, তারপর সবার সাথে কুশল বিনিময় করলো। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে আর কথা বলছে। হিয়া মামনিকে কিন্তু আজকে নিয়ে যাওয়া যাবে না। এখনো শুধু তোর মেয়ে নয়, আমারও মেয়ে। রিয়েল ইসলাম আদরের কণ্ঠে মাহবুব আলমকে বলল। হুম বললেই হলো, আমি আজকে আমার মেয়েকে নিয়ে যাব। এই দুদিন যে তোর কাছে থাকতে দিয়েছি তাই না, কত আবার বড় বড় কথা। মাহবুব আলম। দুই বন্ধু একরকম ঝগড়া শুরু করে দিয়েছে, দুষ্টু মিষ্টি ঝগড়া।
বাকি সবাই নীরব দর্শকের মতো দুই বন্ধুর ঝগড়া দেখছে আর মিটমিট করে হাসে। ঠিক আছে যা, হিয়া মাম্মি আর কিছুদিন থাকুক আমাদের কাছে, তারপর তো আমাদের কাছেই থাকবে। আমার মাম্মিটা তখন দেখবো তুই কি করিস। রিয়েল ইসলামের কথায় মাহবুব আলম সাহেব জানালো। এদিকে এতক্ষণ রোদ্দুরের প্রাণব্যাপী শান্তি পেল। যা হিয়া আরো কিছুদিন থাকবে এখানে। তবে রোদ্দুরের মাথায় এখন অন্য কিছু চলছে। বিকেলবেলা মাহবুব আলম আর মাহি ভাইয়া সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই সকাল থেকে এ পর্যন্ত রোদ্দুর হিয়াকে একরকম ইগনোর করেছে, কোনো কথা হয়নি দুজনের। মাঝখানে কেটে দুদিন, এই দুদিনও রোদ্দুর যতটা সম্ভব হিয়াকে ইগনোর করার চেষ্টা করেছে। রাতে হিয়া বিছানায় ঘুমাতে গেলে রোদ্দুর ফোন টিপতে টিপতে হিয়ার দিকে না তাকিয়ে বলে ওঠে, তুমি বরং সোফাতে ঘুমিয়ে পড়, আমার কারোর সাথে বেড শেয়ার করতে ভালো লাগে না, তার উপর তুমি আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নাও। তাই আমি ভীষণ ইনসিকিউর ফিল করছি। হিয়া কল্পনাও করতে পারেনি যে রোদ্দুর তাকে এমন কথা বলবে। এমনিতেই রোদ্দুরের এই দুদিনের করে ইগনোর হিয়াকে কিছুটা কষ্ট দিয়েছে, তারপর এমন কথা হিয়ার ভীষণ কষ্ট পেল। না চাইতেও হিয়ার চোখে পানি চলে এলো, কিন্তু সে রোদ্দুরের সামনে কাঁদতে চায় না, তাই তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল। তারপর রোদ্দুরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হিয়া সোফায় গিয়ে শুয়ে পড়ল। রোদ্দুর এখনো ফোন স্ক্রল করছে। কিছুক্ষণ পর রোদ্দুরের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে রোদ্দুরের চোখ চকচক করে উঠল। ফোন রিসিভ করে রোদ্দুর ব্যালকনিতে চলে গেল। এদিকে হিয়া এখনো ঘুমায়নি। ব্যালকনিতে গিয়ে রোদ্দুর জোরে জোরে কথা বলছে যেন হিয়া শুনতে পায়। হ্যালো, হ্যাঁ আমি তো তোমার ফোনের অপেক্ষা দিয়েছিলাম। তোমাকে কতদিন হলো দেখি না, ভীষণ মিস করছি। ভালোবাসি তো, লাভ ইউ টু। আমার মনের দরজা চিরকাল তোমার জন্য খোলা থাকবে প্রিয়তমা। তুমি যদি বুড়ি হয়ে যাও আমি তবুও তোমাকেই ভালোবাসতে চাই। তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, তাতেই হবে। হিয়া রোদ্দুরের এমন কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে তার। বুকের ভিতর ভীষণ কষ্ট হচ্ছে। চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। কথা বলে রোদ্দুর ব্যালকনি থেকে রুমে আসল। রোদ্দুরের পায়ের আওয়াজে পেয়ে হিয়া চোখ বুজে ঘুমের ভান ধরল। রোদ্দুর এসে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। হিয়ার দিকে ফিরেও তাকালো না। সারা রাত নির্ঘুরিমেই কেটে গেল হিয়ার। ভোর রাতের দিকে ঘুমিয়ে যায় হিয়া। সোফায় ঘুমাতে বেশ কষ্টই হচ্ছিল তার, তবে সেই কষ্ট রোদ্দুরের দেওয়া আঘাতের কাছে কিছুই না। চোখ মেলতেও কষ্ট হচ্ছে হিয়ার। সারা রাত জেগে কান্না করার ফলে চোখ হালকা ফুলে আছে আর মাথাটাও ভীষণ ব্যথা করছে তার। ঘুম থেকে উঠে আর রোদ্দুরকে দেখতে পেল না হিয়া। রোদ্দুর অনেক আগেই বেরিয়ে গেছে। সরি হিয়া পাখি, তোমাকে আমি এভাবে কষ্ট দিতে চাইনি, তবে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য এটুকু কষ্ট দিতেই হবে। তবে আই প্রমিস, এখন তোমাকে আমি যতটা কষ্ট দিচ্ছি তার থেকেও অনেক বেশি ভালোবাসা বাড়িয়ে দেব তোমাকে। নিজের চেম্বারে বসে থেকে কথাগুলো ভাবছে রোদ্দুর, আর ফোনের স্ক্রিনে হিয়ার একটা ছবি দেখছে, যে ছবিটা আজ থেকে 5 বছর আগের ছবি, রোদ্দুর আর হিয়ার বিয়ের দিনটার। সারাদিন কিছুতেই সময় কাটছে না হিয়ার। কথায় আছে খারাপ সময়গুলো নাকি সহজে পেরোতে চায় না, আর ভালো সময়গুলো চোখের পলকে পার হয়ে যায়। হিয়াকে কোনো কাজও করতে হয় না, সারাদিন শুয়ে বসে কি আর সময় কাটে। রেহনুমা বেগমও বাসায় নেই। তার কোনো এক দুসম্পর্কের আত্মীয় মারা গেছে, সেখানেই গেছেন তার স্বামী স্ত্রী। হিয়াকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রোদ্দুর বারণ করে ওকে নিয়ে যেতে। নয়তো তার সাথে গল্প করে হিয়ার সময় কাটতো, তবে এখন সে গল্প করার মুডে নেই। কাল রাত থেকে হিয়ার মন বেজায় খারাপ হয়ে আছে। সকালে রেহনুমা বেগম অনেকবার জিজ্ঞেস করে হিয়ার মন খারাপের কারণ জানতে চায়, কিন্তু হিয়া কিছুই বলেনি তাকে, কিছু একটা বলে কথা এড়িয়ে গেছে। অনেক ভেবেচিন্তে হিয়া ঠিক করলো যে একটু পড়াশোনা করবে সে। রোদ্দুরের আলমারিতে তার সেই পুরনো বইগুলো খুঁজতে লাগলো সে। অনেক খোঁজাখুঁজির পর বইগুলো পেয়ে গেল, তবে বইয়ের মাঝে একটা বেশ পুরনো ডায়েরি পেল। সম্ভবত ডায়েরিটা 6-7 বছর আগের। অনেক কৌতূহল নিয়ে ডায়েরিটা খুলল হিয়া। ডায়েরির প্রথম পেজ খুলতেই ভালোবাসি রোদ্দুর লেখাটি ভেসে উঠল। তারপরের পাতা উল্টাতেই একটা মেয়ের ছবি পেল। মেয়েটির পরনে নীলরঙা শাড়ি। সেই ছবিটির পাশে আরেকটা ছবি, যা দেখে হিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল।
কেননা ছবিটা সেই মেয়েটি আর রোদ্দুরের। মেয়েটি রোদ্দুরের কাঁধে হাত রেখে হাসছে আর রোদ্দুরের মুখেও হাসি বিদ্যমান ছবিটিতে। হিয়া আর কিছু ভাবতে পারছে না, সবকিছু এলোমেলো লাগছে তার কাছে। তার মানে কি রোদ্দুর কাল রাতে এই মেয়েটির সাথে ফোনে কথা বলছিল? রোদ্দুর কি তবে এই মেয়েটিকেই ভালোবাসা বলছিল? এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হিয়ার মনে। তবে আমাকে কেন বিয়ে করলো? যদি ওই মেয়েটাকেই ভালোবেসে থাকে তবে আমার প্রতি রোদ্দুরের এত কেয়ারিং সব কি মিথ্যা? রোদ্দুরের চোখে আমি আমার প্রতি যে ভালোবাসা দেখেছি সব কি তবে আমার মনের ভুল? কেন করলো এমনটা আমার সাথে? তবে কি সবটাই মিথ্যা? হয়তো হ্যাঁ, ভালোবাসে না সে আমায়। সবটা মিথ্যা ছিল। ভালোবাসার অভিনয় করেছে সে এতদিন। নয়তো না, আমি তার চোখে যে ভালোবাসা দেখেছি সেসব আসলে ভালোবাসাই ছিলই না। সবটা আমার মনের সাজানো আকাশ কুসুম চিন্তা ভাবনা। কথাগুলো ভাবছে হিয়া, তার চোখ থেকে অশ্রুধারায় জল গড়িয়ে পড়ছে। হিয়া আজ যে সত্যির মুখোমুখি হোক না কেন সে আর একটা কথা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে সে সত্যিই রোদ্দুরকে ভীষণ ভালোবাসে। নয়তো কাল রাতে যখন রোদ্দুরের মুখে অন্য কাউকে ভালোবাসি কথাটা বলতে শুনেছে সে তখন তার এতটা কষ্ট হতো না যদি না সে সত্যি রোদ্দুরকে ভালোবাসত। আমরা ততক্ষণ তার মূল্যটা বুঝি না যতক্ষণ না আমাদের কাছের মানুষরা আমাদের ছেড়ে দূরে চলে যায়। কাছে থাকতে আমরা তার কদর করি না, কিন্তু যখন সেই মানুষরা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় তখন আমরা ঠিকই বুঝতে পারি যে আমরা কি হারিয়েছি। হিয়ার এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। চাইলেও কাঁদতে পারছে না সে, গলাতেই আটকে যাচ্ছে সব কান্না। এতদিনই সে বুঝতে পারলো যে সে সত্যি ভালোবাসে রোদ্দুরকে, তার সেই নাম না জানা অনুভূতিগুলোরও একটা নাম খুঁজে পেয়েছে সে আজ। তবে সেই মুহূর্তে এসে সে বুঝতে পারলো যখন সেই কাঙ্ক্ষিত মানুষটাই কিনা অন্য কাউকে ভালোবাসে। শাওয়ারের নিচে গুটিসুটি হয়ে বসে আছে হিয়া, চোখের জলেরা বিরতিহীনভাবে গড়িয়ে পড়ছে, থামার কোনো নামই নিচ্ছে না। ঝর্ণার পানি আর চোখের পানি মিশে এক হয়ে যাচ্ছে। গত 2 ঘন্টা হলো হিয়া এভাবেই ভিজছে, ঠান্ডা লেগে যেতে পারে সেদিকে তার কোনো হুঁশ নেই। বিকেল হয়ে এলো, রোদ্দুরেরও আসার সময় হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি ফিরবে সে কারণ রেহনুমা বেগম আজ বাড়ি ফিরতে পারবে না, তাই ফোন করে রোদ্দুরকে জানিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে বাড়িতে হিয়া একা আছে। পরন্ত বিকেল, রোদ্দুর তাড়াহুড়ো করে ড্রাইভিং করছে নয়তো বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে তার। বাড়িতে ঢুকে রোদ্দুর আগে তার রুমে যায়, সারাদিন হিয়ার একটা খোঁজও নেয়নি সে, হিয়াকে আরো জ্বালাবে বলে। দেখা দরকার তার হিয়া পাখি কি করছে, তার বড্ড অভিমান, আবার রাগের মাথায় কিছু করে না বসে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে রোদ্দুর তার রুমের দিকে যাচ্ছে। রুমে প্রবেশ করে রোদ্দুর বেশ অবাক হয়, রুমটা ভীষণ অন্ধকার হয়ে আছে আর ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে, তবে ওয়াশরুমের দরজা হালকা খুলে রাখা। রোদ্দুর বেশ কয়েকবার হিয়ার নাম ধরে ডাকতে লাগলো। হিয়া, তুমি কি ওয়াশরুমে আছো? কি হলো, সাড়া দিচ্ছ না কেন? আমি কি আসবো? দেখো কথা না বললে কিন্তু আমি আছি ওয়াশরুমে। সেটা তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। অনেক ডাকাডাকির পরেও হিয়ার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার রোদ্দুরের বেশ চিন্তা হচ্ছে। আর উপায় না পেয়ে রোদ্দুর ওয়াশরুমের দিকে পা বাড়ালো, তবে ওয়াশরুমে গিয়ে রোদ্দুর যা দেখলো তাতে তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। হিয়া ওয়াশরুমে সেন্সলেস হয়ে পড়ে আছে। রোদ্দুর হিয়ার গায়ে হাত দিয়ে চমকে উঠলো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। অনেকক্ষণ ভিজে থাকার কারণে আর সারাদিন না খেয়ে কান্না করার ফলে শরীরটা আর এত স্ট্রেস না নিতে পারায় সেন্সলেস হয়ে গেছে হিয়া। রোদ্দুরের এখন নিজেকেই বকতে ইচ্ছে করছে তার জন্য তার হিয়া পাখির এই অবস্থা। একদিনই কি অবস্থা করেছে নিজের, আর রোদ্দুর কিনা তার হিয়া পাখিকে আরো জ্বালাতে চাচ্ছিল। ভাবতেই রোদ্দুরের বুক কেঁপে উঠছে, সে কি করে পারলো সারাদিন হিয়ার খোঁজ না নিয়ে থাকতে। সে জানতে যে হিয়া বাড়িতে একা ছিল, তার উপরে তাকে এত কষ্ট দিয়েছে সে কাল রাতে। রাত প্রায় 8টা বাজতে চলল। হিয়ার এখনো সেন্স ফেরেনি। রোদ্দুরের এখন পাগল প্রায় অবস্থা। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে একজন ডক্টর হয়ে এমন অস্থির হয়ে উঠেছে, যেখানে সে কত ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করলো অথচ আজ হিমশিম খাচ্ছে। আমাদের কাছের মানুষের কিছু হলে আমরা অস্থির হয়ে যাই। সামান্য কিছুতেই আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়।
যা অন্য কারো ক্ষেত্রে হয় না। কেননা আমরা আমাদের কাছের মানুষগুলোর কষ্ট সহ্য করতে পারি না। বিশেষ করে সেটা যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তো কথা নেই। এই মুহূর্তে রোদ্দুরের একই অবস্থা। জ্বরের ঘরে হিয়া আবোল তাবোল বলছে, কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আধো আধো বোঝা যাচ্ছে। হিয়া বলছে, ভালোবাসি আপনাকে, ভালোবাসি, বড্ড ভালোবাসি। কেন ঠকালেন আমায়? রোদ্দুর অনেক কষ্টে বুঝতে পারলেন হিয়ার বলা কথাগুলো। ভালোবাসি শব্দটা শুনেই রোদ্দুরের বুকের ভিতরে ধক করে উঠল। তার লজ্জাবতী বউ থেকে ভালোবাসি বলছে, ভাবতেই রোদ্দুরের অশান্ত মনে এক ছিলতে শীতল হাওয়া বয়ে গেল। রোদ্দুর কোন রকমে হিয়াকে কিছু একটা খাইয়ে ওষুধ খাইয়ে দিল। জ্বর এখনো কমেনি তার। হিয়া ঘুমাচ্ছে এখন, আর রোদ্দুর তার পাশে বসে আছে। তার চোখে মুখে চিন্তার ছাপ। রাত 12টার দিকে হিয়ার জ্বর খানিকটা কমে যায়। পিট পিট করে চোখ খুলতেই দেখে সামনে রোদ্দুর বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। রোদ্দুরকে দেখে হিয়ার মনে জমতে থাকা অভিমান অভিযোগগুলো আরো গাঢ় হতে লাগলো। সকালে সেই ডায়েরিটার কথা মনে আসতে হিয়ার চোখের কোণে পানি এসে ভিড় জমালো, তখন তা টুক করে গড়িয়ে পড়বে। হিয়া ধরফাড়িয়ে উঠতে লাগলো। হিয়াকে এভাবে উঠতে দেখে রোদ্দুর বলে উঠল, আরে কি করছো, উঠছো কেন? তোমার শরীরটা ভালো নেই। কথাগুলো বলে রোদ্দুর হিয়াকে ধরতে গেলে হিয়া রোদ্দুরের হাত ছাড়া মেরে সরিয়ে দেয় আর বলতে লাগে, ডোন্ট টাচ মি। একদম ছুবেন না আমাকে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি চলে যাব। হাঁফানো কণ্ঠে বলে উঠল হিয়া। রোদ্দুর জানত হিয়া এমন কিছুই করবে, তার হিয়া পাখি যে বড্ড অভিমানী। তবে রোদ্দুর মনে মনে ঠিক করে রেখেছে যে সে আর তার হিয়া পাখিকে আর কষ্ট পেতে দেবে না, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। হিয়া জোরে জোরে শ্বাস নিয়ে আবারও বলতে লাগলো, আপনি কেন এসেছেন আমার কাছে? যান না, আপনার সেই ভালোবাসার মানুষের কাছে যান। আমার কাউকে চাই না। আমি এক্ষুনি চলে যাব। আমি চলে যাব, থাকবো না আমি। আপনি আমাকে ঠকিয়েছেন। এক নাগারের কথাগুলো বলতে বলতে হিয়া ডুকরে কেঁদে উঠল। রোদ্দুর থেকে ধরতে আসলে এবার হিয়া উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, সঙ্গে সঙ্গে রোদ্দুর হিয়াকে ধরে ফেলে। বর্তমানে হিয়া রোদ্দুরের বুকে চোখ হালকা বন্ধ হয়ে আসছে, তার শ্বাসকষ্টের জন্য ঠিকমতো কথা বলতে পারছে না। হিয়াকে দুহাতে আগলে নিয়ে রোদ্দুর বলতে লাগে, প্লিজ হিয়া পাখি, শান্ত হও। এমন পাগলামি করো না, আমার কথাটা তো আগে শোনো। হিয়া রোদ্দুরের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, আর রোদ্দুর থেকে আরো শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রেখেছে। প্লিজ এমন করো না, দেখ তোমার শরীরটা ভালো নেই। কথা বলতে কষ্ট হচ্ছে তোমার। একটু শান্ত হও। রোদ্দুর কথাগুলো শেষ হতে না হতে এবার হিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে, তবুও কোনো রকমে বলে উঠল হিয়া, ভালোবাসি আপনাকে। বলেই আবারও কাঁদতে লাগলো। আমিও ভালোবাসি তোমাকে, হিয়াকে বলে উঠল রোদ্দুর। না, আপনি মিথ্যা বলছেন। আপনি তো ওই সুন্দরী মেয়েটাকে ভালোবাসেন। আরে আমার কথাটা তো শুনবে। ওটা তো দাদি আপ্পি ছিল। না, আমি দেখেছি মেয়েটাকে ওই ডায়েরিটাতে। হাতের ইশারায় ডায়েরিটা দেখিয়ে দিল হিয়া। রোদ্দুর ডায়েরিটা নিয়ে আসলো হিয়ার হাতে দিল ডায়েরিটা। নাও এবার দেখাও আমার প্রেমিকাকে। সারা জীবন আমার লজ্জাবতী বউয়ের অপেক্ষায় একটা প্রেম পর্যন্ত করলাম না, আর শেষে কিনা আমার লজ্জাবতী বউ আমার প্রেমিকাকে দেখে কেঁদে কেটে অস্থির হচ্ছে, চিন্তিত সুরে বলে উঠল রোদ্দুর। হিয়া সেই মেয়েটার ছবি বের করে দেখাতেই রোদ্দুর বলে উঠল, আর এটা তো সূচনা, আমার কলেজ লাইফের ফ্রেন্ড। তারপর রোদ্দুর সবকিছু বুঝিয়ে বলল হিয়াকে ডায়েরিটা রোদ্দুরের এক ফ্রেন্ড ওর জন্মদিনে গিফট করেছিল, আর তাই এই ডায়েরিতে ওর সব ফ্রেন্ডসদের ছবি। হিয়া প্রথম পাতায় সূচনার ছবিটাই শুধু দেখে, কিন্তু তারপরের পাতাগুলোতে যে আরো অনেকের ছবি আছে সেটা খেয়াল করেনি। রোদ্দুর হিয়াকে কাল রাতের ঘটনাটাও ক্লিয়ার করে বলে, আসলে ওটা হিয়াকে কষ্ট দেবার জন্য প্ল্যান করেছিল, যাতে হিয়া জেলাস ফিল করে। আর এতে দাদি আপ্পি রোদ্দুরকে হেল্প করে।
সবকিছু শুনে হিয়া রোদ্দুরের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে অভিমানে রুম থেকে চলে যেতে পা বাড়ায়। তার আগেই রোদ্দুর হিয়ার হাত ধরে ফেলে। হিয়া রোদ্দুরের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগে, ছাড়ুন আমায়, আমি থাকবো না এখানে। আপনি তো চান আমি কষ্ট পাই, তাই হবে আমি নিজেই নিজেকে কষ্ট দেব। কথাটা বলেই হিয়া পাশে থাকা ফলের ঝুড়ি থেকে ফল কাটার ছুরিটা নিয়ে নিজের হাতে আঘাত করতে যায়। আজ এই মুহূর্তে হিয়ার রাগ অভিমানগুলো এতটাই চওড়া হয়ে গেছে যে সে তার হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলেছে, কি করছে সে নিজেই জানে না। এই মুহূর্তে একমাত্র রোদ্দুরের ভালোবাসায় পারবে হিয়াকে সামলাতে। বর্তমানে হিয়া রোদ্দুরের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে হিয়াকে কোনো এক মায়ারাজ্যের মায়াবিকন্যা মনে হচ্ছে। তার টানা টানা চোখের পাপড়িগুলো আধভেজা হয়ে আছে, মনে হচ্ছে যেন সদ্য বৃষ্টি হয়ে গেছে। অনেকক্ষণ রান্না করার ফলে চেহারায় এক ধরনের লালচে ভাব ধারণ করেছে যা হিয়াকে আরো মায়াবী করে তুলেছে। গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে, রোদ্দুর আলতো করে সেখানে ঠোঁট ছোঁয়ালো। ফ্ল্যাশব্যাক। হিয়া যখন পাগলামি করছিল, ছুরিটা হাতে নিয়ে যেই আঘাত করতে যাবে অমনি রোদ্দুর হিয়ার হাত ধরে ফেলে। হিয়াকে কোনোভাবেই থামাতে না পেরে রোদ্দুর সজোরে হিয়াকে থাপ্পড় মারে। এতে করে হিয়ার হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রোদ্দুর হিয়াকে তার বুকের সাথে চেপে ধরে। হিয়া ফুপিয়ে কেঁদে ওঠে, রোদ্দুর আর হিয়ার কান্না থামানোর চেষ্টা করেনি। হিয়াকে কাঁদতে দেয় যাতে তার মনটা হালকা হয়, কেননা সেখানে যে তার হিয়া পাখি অভিমানের পাহাড় জমিয়ে ফেলেছে। সব অভিমানগুলো বৃষ্টি হয়ে ঝরে যায়। একসময় কাঁদতে কাঁদতে হিয়া রোদ্দুরের বুকেই ঘুমিয়ে পড়ে। রোদ্দুর পরম যত্নে তার হিয়া পাখিকে আগলে রেখেছে। তার অশান্ত মনে যে আজ সুখ পাখিদের আনাগোনা চলছে। তার মনের আশা যে আজ পূর্ণ হয়েছে, তার লজ্জাবতী বউ আজ তাকে ভালোবাসি বলেছে, তার জন্য কি পাগলামিটাই না করলো। রোদ্দুরের খুশি যেন আর ধরে না। রোদ্দুরের চোখও হালকা ভেজা, তবে এটা সুখের কান্না। রোদ্দুরের হিয়া পাখি রোদ্দুরকে এতটা ভালোবাসে সেটা রোদ্দুর কল্পনাও করতে পারেনি। তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠছে যতবার সে হিয়ার কান্না ভেজা কণ্ঠে বলা ভালোবাসি কথাটা মনে করছে। না চাইতেন চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হিয়াকে আরো শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো রোদ্দুর। আজ শান্তিতে ঘুম দেবে সে। সকালবেলা রোদ্দুর হিয়ার সামনে কান ধরে হাঁটু গেড়ে বসে আছে, এমনকি সরিও বলেছে সে। হিয়া রোদ্দুরের এই ইনোসেন্ট মার্কা ফেস দেখে আর রাগ করে থাকতে পারল না, হেসে দিল সে। হিয়াকে হাসতে দেখে রোদ্দুরের মনে যেন শান্তি ফিরে পেল। হিয়া বিছানা থেকে নেমে এক ছুটে এসে রোদ্দুরকে জড়িয়ে ধরল। হিয়ার এমন যে রোদ্দুর পুরো শকট, অবাকে রোদ্দুরের মুখ পুরো হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে রোদ্দুর বলল, কি ব্যাপার, এত আকাশে মেঘ করে নিয়ে না বজ্রপাত হচ্ছে? তবে আমার লজ্জাবতী বউ নিজে থেকে আমাকে জড়িয়ে ধরল কেন? আমি স্বপ্ন দেখছি না তো? হিয়াকে পিঞ্চ হয়ে কথাগুলো বলে উঠল রোদ্দুর। হিয়া সঙ্গে সঙ্গে রোদ্দুরকে জোরে একটা চিমটি দেয়। আউচ! এত জোরে চিমটি দিলি কেন? ওয়েট ওয়েট, আমি তো তোমাকে চিমটি দিতেই বলি নাই। কথাটা বলে রোদ্দুর হিয়ার দিকে এগোতে থাকে। রোদ্দুরকে এভাবে নিজের দিকে এগোতে দেখে হিয়া দৌড়াতে যায়, তবে বেশি দূর যেতে পারে না, তার আগেই রোদ্দুর ধরে ফেলে। হিয়ার কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে রোদ্দুর, তারপর বলে ওঠে, আজ তোমাকে এর শাস্তি পেতে হবে। কি কিসের শাস্তি? রোদ্দুর এভাবে জড়িয়ে ধরে থাকায় হিয়া লজ্জায় কথাটাও ঠিক মতো বলতে পারছে না। শাস্তি দেওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। কাল ওভাবে শাওয়ারের নিচে বসে থেকে জ্বর বাঁধিয়েছ, তার শাস্তি। আবার আর একটু আগে আমাকে এত জোরে চিমটি কাটলে, তার শাস্তি। তারপর আবার এই অসুস্থ শরীরে দৌড়াদৌড়ি করতে যাচ্ছিলে, তার শাস্তি। রোদ্দুর কথা বলার সময় তার মুখের গরম নিঃশ্বাসগুলো হিয়ার চোখে মুখে আছড়ে পড়ছে, যার ফলে হিয়ার বুকের ভিতরে হৃদস্পন্দনগুলো যেন কয়েক গুণ বেশি জোরে ওঠানামা শুরু করে দিয়েছে। রোদ্দুর আবারও বলে উঠল, শাস্তি স্বরূপ তোমাকে নিজে থেকে আমায় কিস করতে হবে, এটাই তোমার শাস্তি। হিয়া পড়ল মহাঝামেলায়, না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। হিয়া বেশ ভালো করেই বুঝতে পারছে যে এই মুহূর্তে রোদ্দুর তাকে এত সহজে ছেড়ে দেবে না,
তাহলে এবার হিয়া কি করবে এইসব ভাবতে ভাবতেই হঠাৎ একজনের কণ্ঠস্বর পেতেই হিয়া ভাবনা থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যে তারা ড্রয়িং রুমে দাঁড়িয়ে ছিল সেদিকে তাদের খেয়ালই ছিল না। হঠাৎই কেউ একজন বলে উঠল, ছি, এসব কি অসভ্যতামি হচ্ছে এখানে। রোদ্দুর, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? রোদ্দুর, তুমি বলেছিলে যে তুমি কথার খেলাপ করবে না। আমি যত বুড়ি হই না কেন তবুও তুমি আমাকেই ভালোবাসবে, তাহলে এখন কি হচ্ছে এসব? হুমম। বাড়িতে প্রবেশ করতে করতে দাদি আপ্পি বলল। দাদি আপ্পির সাথে পুত্রগুলো এসেছে ঈশান ভাইয়া, রাফি, রাহি, ছোট্ট জিয়া আর সুমি ফুপ্পি। এই মুহূর্তে সবচেয়ে বেশি লজ্জায় পড়েছি আমি, তবে রোদ্দুরের মাঝে লজ্জায় লেশ মাত্র দেখতে পাচ্ছি না। আরে দাদি আপ্পি, তোমরা হঠাৎ এখানে? আসলে এমন সময় আসলে আমার রোমাঞ্চের পুরো 12টা বাজিয়ে দিলে। রোদ্দুর বলে উঠল। রোদ্দুরের এমন কথা শুনে পুত্রগুলো হেসে উঠল। দাদি আপ্পি রোদ্দুরের এক কান ধরে বলে উঠল, ওরে বাজি, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম, না জানি আমার নাতনিটাকে তুমি কত কষ্ট দিয়েছ, তাই সব মিটমাট করে দিতে আসলাম। তাই এসে দেখি তোমরা আগেই রোমাঞ্চ শুরু করে দিয়েছ। কথাগুলো বলে দাদি আপ্পি শব্দ করে হেসে উঠল। আমি নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে কথা শুনছি। সুমি ফুপ্পি আমাকে জড়িয়ে ধরে আছে। রোদ্দুর দাদি আপ্পির হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে বলল, আরে দাদি আপ্পি, আমার আরেকটা বিয়ে করতে কোনো সমস্যা নেই। তুমি যদি থাকো রাজি তবে এখনই ডাকবো আমি কাজী। রোদ্দুর দাঁত কেলিয়ে বলে উঠল, হয়েছে আর তেল দিতে হবে না আমাকে। তাড়াতাড়ি দুজন রেডি হয়ে নাও, আমরা সবাই এখন আমাদের বাড়িতে যাব। দাদি আপ্পি। দাদি আপ্পির কথা শুনে রোদ্দুর মিনমিনিয়ে বলে উঠল, আমাকে নিবে না? আরে তোমাকে না নিলে তো চলবেই না। ঈশান ভাইয়া বলে উঠল, হ্যাঁ জিজু, আমরা আর দেরি করতে পারবো না। কতদিন হলো বিয়ে খাই না। কথাগুলো বলে রাফি জিভে কামড় দিল। রাফির কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। বিয়ের কথা শুনে আমি বাদে আর কেউই অবাক হলো না। ব্যাপারটা কি? ফ্ল্যাশব্যাক। কাল রাতেই রোদ্দুর হিয়া যখন ঘুমিয়ে পড়েছিল তখন ফোনে বড়দের সাথে কথা বলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে বলে, কেননা তার লজ্জাবতী বউ তাকে ভালোবাসি বলেছে। যে অপেক্ষাতেই রোদ্দুর এতদিন চুপ ছিল সেই অপেক্ষার এর অবসান ঘটেছে। তাই রোদ্দুর আর এক মুহূর্ত দেরি করেনি। সে তার লজ্জাবতী বউকে ধুমধাম করে আবার বিয়ে করে তার রাজ্যের রাজধানী করে নিয়ে আসবে। তাই তো সকালবেলা দাদি আপ্পি ওদেরকে নিতে এসেছে, কারণ বড়রা চায় বিয়েটা হিয়াদের বাড়িতেই হবে। তাই তো রিয়াজ ইসলাম আর রেহনুমা বেগম গিয়ে সেখানে পৌঁছে গেছে, এখন শুধু বরকনে যাবার পালা। এই বার দিয়ে 2বার হিয়া রীতিমতো অবাক হলো। তাকে না জানিয়ে এই বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয়ে গেছে। এর আগের বারও হিয়া ভীষণ অবাক হয়েছিল, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার হিয়ার লজ্জা, ভয়, ভালো লাগা মিশ্রিত এক ধরনের অনুভূতি হচ্ছে যা আগে কখনই হয়নি তার। সে চাইলেও আর রোদ্দুরের থেকে পালাই করতে পারবে না। ভাবতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে রওনা হয় হিয়াদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে যে যার রুমে গিয়ে রেস্ট করে। তবে বিপত্তি ঘটলো এক জায়গায়। দাদুর করা নির্দেশ, বিয়ের আগে বরকনে কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। কথাটা শুনে রোদ্দুরের নিঃশ্বাস আটকে যাবার মতো অবস্থা, কেননা বিয়ে এখনো 7 দিন বাকি। এতদিন একই বাড়িতে থেকে সে তার হিয়া পাখিকে দেখতে পাবে না, ভাবতে তার নাজেহাল অবস্থা। তার হিয়া পাখি যে তার নিঃশ্বাসের সাথে মিশে আছে। দাদুর ভাষ্যমতে 7 দিন পর যখন দুজন দুজনকে দেখবে তখন তাদের মাঝে এক ধরনের অন্যরকম অনুভূতি তৈরি হবে। আর তাছাড়া দুজনকে একটু চিমটায় ফেলার ফোন দিতেই এমনটা বলেছে দাদু। যেহেতু দাদুর করা নির্দেশ তাই রোদ্দুর আর কিছু বলতে পারেনি, তবে হিয়াকে করুণ দৃষ্টিতে 2 চোখ ভরে দেখে নিয়েছে। দেখতে দেখতে 3 দিন চলে গেছে। এই 3 দিনে রোদ্দুর আর হিয়া একই বাড়িতে থেকেও কেউ কারোর সাথে দেখা করেনি, বলতে গেলে সুযোগ পায়নি। তবে ফোনে দুজন জুটিয়ে প্রেম করেছে। তবে আজ দুজনের মনটাই ভীষণ ছটফট করছে দুজনকে দেখার অপেক্ষায়, কারণ আজ সুমি ফুপ্পি হিয়াকে রোদ্দুরের সাথে ফোনে কথা বলতে দেখে ফেলেছে আর হিয়ার ফোনটা নিয়ে নিয়েছে।
এদিকে রোদ্দুর মন খারাপ করে বসে আছে তার রুমে। এমন সময় রুমের মধ্যে হুড়মুড় করে কেউ একজন ঢুকে পড়ে, পরনে তার সাদা শাড়ি, এক হাত ঘুমটা দেয়া। রোদ্দুর অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই সেই সাদা শাড়ি পরিহিত মেয়েটা এক ছুটে এসে রোদ্দুরকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ্দুর তখন বুঝতে পারে যে এটা আর কেউ না, হিয়া। তার মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে ওঠে। সেও তাকে পরম যত্নে জড়িয়ে ধরে। দেখতে দেখতেই 7 দিন চলে গেল। এই মুহূর্তে হিয়া বসে আছে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজানো বিছানায়, রোদ্দুরের অপেক্ষায়। হিয়াকে আজ অসম্ভব সুন্দর লাগছে। লাল টকটকে বেনারসি শাড়ি, তার সঙ্গে ম্যাচিং গহনা, খোপায় এক গাছা লাল টকটকে গোলাপ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। রোদ্দুর আর তার হিয়া পাখি থেকে চোখ সরাতেই পারবে না। পুরো রুম জুড়ে ফুলের গন্ধে মম করছে, সেই সাথে হিয়ার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন আজ অন্যদিনের থেকে বেশি লাফালাফি করছে। অবশেষে রোদ্দুর এসে পৌঁছলো তার লজ্জাবতী বউয়ের কাছে। রোদ্দুর আসতেই হিয়া উঠে রোদ্দুরকে পায়ে হাত দিয়ে সালাম করতে যায়, কিন্তু রোদ্দুর হিয়াকে উঠিয়ে বলে, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা সবসময় আমার বুকের মাঝে। বলেই রোদ্দুর হিয়াকে জড়িয়ে ধরে মিশিয়ে নেয় তার সাথে। আজ তারা দুজন মিলেমিশে এক হয়ে যাবে, যেখানে কোনো বাধা থাকবে না, থাকবে শুধুই ভালোবাসা আর ভালোবাসা। অবশেষে হয়তো হ্যাঁ নয়তো না হার মেনে নিল রোদ্দুর আর হিয়ার ভালোবাসার কাছে। সমাপ্ত।